সাহিত্যের যে ডিজিটালাইজেশন এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। সাহিত্যটাকে ইলেকট্রনাইজেশন যদি বলি, ডিজিটালাইজেশন যদি বলি, সেটা বলবো যে যত এখন নাটক, সিনেমা বলি কিংবা ডকুমেন্টারি বলি, সব জায়গায় কিন্তু সাহিত্য আছে। আজকে যেখানে বসে আছি বাংলাদেশ প্রতিদিন, সেটি আমরা কিন্তু পাতায় কথা বলছি না বা লিখছি না, আমরা কিন্তু একটা পর্দায় কথা বলছি, কিংবা মোবাইল ফোনে মানুষ দেখছে, কিংবা কম্পিউটারে দেখছে, ল্যাপটপে দেখছে হয়তো। হ্যাঁ, তো এই ইলেকট্রনাইজেশন বিষয়টা অনেক আগে থেকে আসছে, এবং সেখানে আমরা যদি হ্যারি পটারের কথা বলি, হ্যারি পটার তো সাহিত্যই, কিংবা শেক্সপিয়ারের সাহিত্যটাও কিন্তু এখনও আমরা যদি সার্চ দেই আমরা পেয়ে যাচ্ছি, টোটাল বইটি আমরা পেয়ে যাচ্ছি ডিজিটালে, কিংবা সিনেমাগুলি পেয়ে যাচ্ছি, কিংবা হেমিংওয়ের কোনো সাহিত্য আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা যদি বলি যে গ্লোবালি যে লিটারেচার চর্চা, সেটি আমরা বাংলাদেশে বসে যখন আমরা সাহিত্য চর্চা করছি, কবিতা চর্চা করছি, লেখালেখি চর্চা করছি, এটা কিন্তু আমি বাংলাদেশের থাকি বলে বাংলাদেশ নিয়ে আমি লিখছি বা আমার অভিজ্ঞতা থেকে লিখছি, কিন্তু সাহিত্যের কোনো দেশ নাই, লেখকের কোনো দেশ নাই। সারা পৃথিবী তার দেশ, সারা যেখানে যায় সে তার একটা অনুবাদ হলে সেটা আমি নিজের লেখা দেখেছি যে একজন অনুবাদ করেছে ইংলিশে, বলছে এটি অসাধারণ কবিতা, কিন্তু সে বাংলা তো বোঝে না। সাহিত্যের যে ইলেকট্রনাইজেশনের কথা বলছেন আপনি, কিংবা সিনেমার রূপ নেওয়া, নাটকের রূপ নেওয়া, সেগুলো কিন্তু আমার কাছে যে প্রশ্নটা আপনি করেছেন, সেখানে আমি প্রায় 41টা টেলিফিল্ম নাটক নির্মাণ করেছি। এর মধ্যে আমি বলবো 90%ই সাহিত্য নির্ভর। এবং আমি কবি শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, কিংবা আব্দুল গফফার চৌধুরী, কিংবা যদি বলিস হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, এমনকি আহসান হাবিব, ইন্দ্রুল হক মিলন, কিংবা আনিসুল হক, কিংবা আমি বলবো এরকম আমি বলবো যে বাংলাদেশে প্রায় রাবেয়া খাতুন, কিংবা রাহাত খান, কিংবা হাসান আজিজুল হক, এদের গল্প নিয়ে কিন্তু আমি নাট্যরূপ করেছি, পরিচালনা করেছি, আমার টেলিভিশনগুলোতে অন এয়ার হয়েছে, প্রচার হয়েছে। এবং কি কারণে আমি যখন দেখেছি যে আমি যেটা পড়ছি, যেটা লিখছি, তার চেয়ে এরা এগিয়ে আছেন, ওনাদের লেখাটা আমার কথাই লিখে ফেলেছে বা আমার আগে লিখে ফেলেছে, তখন আমি যখন নির্মাণে, আপনি বলছিলেন আমি নির্মাতা পরিচালক বলছিলেন, তখন আমার মনে হয়েছে যে আমি শামসুর রহমানের বা আল মাহমুদের দুটি গল্প আমি করেছি, সেটি আমার কাছে মনে হচ্ছে পাতার শিহরণ একটি গল্প ছিল, সেটি আমি নাটক করেছি আমি। তো ময়ূরীর মুখ লিখেছি আমি, বা শামসুর রহমানের এলোসে অবেলায় করেছি। হ্যাঁ, তারপরে বর্ষারাতে নূপুর দুনিয়া, এগুলো কিন্তু কবিদের গল্প, কবিদের চিত্রনাট্যগুলো থেকে আমরা চিত্রনাট্য পরিচালনা করেছি। তো সেখানে ইলেকট্রনাইজেশন যতই হোক, কিন্তু মূল ব্যাপারটা হলো সাহিত্য, ডায়ালগ ঠিক আছে কিনা, সুন্দর করে লেখা আছে কিনা লেখাটা। আমি তো বলি আজকে যে বসে আছি, আমি একটু ধন্যবাদ না দিলেই নয়, যে কবি হাসান হাফিজ, আপনি পরিচয় করে দিচ্ছিলেন যে তিনি জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, ওবায়দুল হক আমাদের ওবায়দ আকাশ সংবাদের সাহিত্য সম্পাদক কিংবা ফিচার সম্পাদক, যাই হোক, কিন্তু আমাদের সবারই আলাদা আলাদা পরিচয় আছে, কিন্তু আমরা বড় হয়েছি এই যে নামগুলি বললাম একটু আগে, এদের সবার সাথেই দেখা হয়, কথা হয়। এবং আমি যখন একদম লেখালেখি শুরু করি, তখন আমি হাসান হাফিজের সাহিত্য কিংবা তার লেখালেখি, সাংবাদিকতা আমি আনন্দবাজার পত্রিকায় দেখেছি, এবং দৈনিক মানে সাপ্তাহিক দেশ যখন ছিল সেটা আমি দেখেছি। তো এই যে আমরা তরুণরা, এই যে আমরা স্বপ্ন দেখেছি যে দেশ পত্রিকায় লিখা বা আনন্দবাজার লিখেছে হাসান হাফিজ ভাই, উড়ে এসে কিন্তু জুড়ে বসে নাই তিনি। এই যে সাহিত্যের কোনো দেশ নাই জন্য বলছি, তিনি কিন্তু তখন তার লেখা কিন্তু দেশ পত্রিকা ছাপা হইতো, তার লেখা কিন্তু লিড নিউজ হইতো দেশ পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায়। সেগুলো আমি দেখে দেখে কিন্তু আমরা বড় হয়েছি। আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একসময় এরকম একটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাব। আর পরবর্তীতে আমাদেরও লেখা কিন্তু বিভিন্ন দেশে ছাপা হয়েছে, অনুবাদ হয়ে। হ্যাঁ, এমনকি কবি আল মাহমুদ যখন শিল্পকলা একাডেমি চাকরি করতো, তখন আমরা দেখা করতে যেতাম, তখন তিনি তার কবিতা অনুবাদ হয়েছে একটি বই, এবং কোন এক ভদ্রমহিলা অনুবাদ করেছে তার কবিতার বইটার থেকে, বা অংশবিশেষ অংশ করেছে, এবং সেটি তিনি খুব যত্ন করে রাখতো, এবং যে কবি যেহেতু তাকেই দেখাতো, দেখো রাজু আলিম, আমার কবিতা এখানে অংশ মানে ছাপা হয়েছে, অনুবাদ হয়েছে, এবং তিনি সেটা খুব খুশি হতেন। সেজন্য সাহিত্যের কোনো দেশ নেই, সাহিত্য বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, এবং সাহিত্যের রাজনীতিও আছে।
কোন কোন সাহিত্যকর্ম বা এমন কি সাহিত্যকর্ম আছে যেটা আসলে স্বাধীনতাকে বিকৃত করেছে বলে আপনি মনে করেন? না, এরকম আসলে অনেক আছে, কারণ যখনকার যেই সময়টা বা যখন রাজকীয় যেই বিষয়গুলো থাকে সেগুলোকে কিন্তু মানুষ ফলো করে কিংবা ওইটা নিয়ে লেখার চেষ্টা করে, বা সরকার অনেক সময় সেটাই লেখায় বা সেগুলি অনুমোদন করে এক ধরনের। সেখানে আমরা যদি বলি যে শেক্সপিয়ারকে কখনো কেউ এখন মধ্যে করতে পারে না, শেক্সপিয়ার একজন বিখ্যাত লেখক। এখন আপনি যদি বলি যে জাপেল সারতে কিংবা চিনুয়া আসেবে কিংবা আমাস টুটুয়ালা কিংবা এই দেশের যখন যখন প্রশাসন যেভাবে চায় সেভাবে অনেক সময় করতে বাধ্য হয়। যে বলছে বিকৃত করা, সেগুলো আসলে স্পেসিফিক একদম একজ্যাক্টলি আমি বলবো না, কারণ সবসময় সব দেশেই এক ধরনের সাহিত্যের রাজনীতি কিন্তু আছেই এবং চলছে এবং সেটা চলবেই। এখন ধরেন আপনি যে এই যে আমি যদি বাংলাদেশের কথা বলি বা আমাদের উপমহাদেশের কথা বলি, বাংলাদেশের কথাই বলবো, যে যখন যে সরকার আসছে তখন কিন্তু বিভিন্ন দিবসে কিছু সাপ্লিমেন্টারি বের হয়। সেই সাপ্লিমেন্টারিতে কাদের কবিতা থাকে, কাদের সাহিত্য থাকে, কাদের প্রবন্ধ থাকে, কাদের নিবন্ধ থাকে, যারা ঠিক ওই সময় পদলেখন করে কিংবা ওই সময়, মানে এই শব্দটা আমার বলা ঠিক হয় নাই, কিংবা ওই সময়ের লেখক তারা মনে করে যে না, উনি আমাদের এই সরকার সম্বন্ধে কিংবা আমাদের দেশ সম্বন্ধে এখন এই সময় পারফেক্ট লেখাটা উনি লিখবেন। এক সময় আমরা দেখতাম কি, এটা যেহেতু একটা ওপেন আলোচনা, সেখানে আমরা বলতেই পারি যে একসময় সাপ্লিমেন্টারিতে শামসুর রহমানের লেখা থাকতো, একসময় সৈয়দ শামসুল হক লেখা থাকতো, কবি কামাল চৌধুরীর লেখা থাকতো। এখন যদি আমরা দেখি কবি আল মাহমুদকে লিড করা হয়, কবি হাসান হাফিজকে লিড করা হয়, আবদুল্লাহ সিদ্দারকে লিড করা হয়, কিংবা রেজাউদ্দিন স্টালিক লিড করা হচ্ছে, কিংবা আরও তরুণরা হয়তো আসবে বা আসে। এই যে সাহিত্যের রাজনীতি, আমি ঠিক প্রশ্নটা কি আমি চেঞ্জ করে ফেলছি কিনা আমি জানি না, বা ঠিক কিসে আছে কিনা। বিকৃত করা হয়, আসলে কিছু জিনিস বিকৃত করা যায় না। যদি আমরা যখন লেখালেখি শুরু করি বা পড়া শুরু করি, লেখক তো অনেক পরের ব্যাপার, আমরা তো পড়ে পড়ে আমাদের লেখক হতে হয়। প্রথমত পরিচয় আমরা পাঠক। তো মেক্সিম গোর্কির সেই মাকে আমরা ভুলতে পারি, সেখানে তো অনেক রাজনীতির প্রভাব আছে, সেখানে কিন্তু অনেক অনেক ছেলেই, অনেক তরুণী কি পাগল হয়ে উঠতে চেয়েছিল, তাই না? কিংবা আমরা যদি বলি যে যদি বলি বিজ্ঞানের কথা বলি, এরিস্টটল, এখন যদি বলি আমরা আলবার্ট আইনস্টাইন, এখনও অনেক তরুণরা আলবার্ট আইনস্টাইনের ভাবনাই ভাবে, কিংবা এরিস্টটল ভাবে, প্লেটো ভাবে, কিংবা নিজেরা কিন্তু আবার এখনও কিন্তু সারা বিশ্বে যে সমস্ত মানুষ, যদি বলি আফ্রিকার যে পরিবর্তন, সেখানে কিন্তু লেখকদের অনেক ব্যাপার আছে, যে আফ্রিকার বা নাইজেরিয়ার ওলে সোয়িঙ্কা, সে কিন্তু পলিটিক্যাল কবি, পলিটিক্যাল লেখক, নোবেল প্রাইজ পেয়েছে। এই নোবেল প্রাইজ নিয়েও কিন্তু রাজনীতি আছে। খুব ভালো লিখলেন বলেই সে নোবেল প্রাইজ পাবে তা কিন্তু না। এক ধরনের যোগাযোগ দরকার আছে। তার কবিতার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু একমাত্র বিশ্বকবি বলি আমরা, আসলে সবাই তো বিশ্বকবি, তাহলে সে ওয়ার্ল্ড ওয়াইড একটা পুরস্কার পেয়েছে, নোবেল প্রাইজ, পদবি দেওয়া হয়েছে। তো নোবেল লরিয়ার তো সবাই যারা নোবেল পেয়েছে, তাই না? তো তারও কিন্তু তার কবিতা অনুবাদ হয়েছে, অনুবাদ হয়ে সেখানে কোনোভাবে সেই তার বইটা ওখানে পার্সু করা হয়েছে, এবং তারপরে সে ওইটা টি.এস. এলিয়ট কিংবা অন্যান্য যারা আছে সেই সমস্ত জায়গাগুলোতে এই যে রাজনীতি, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে রাজনীতি, এটা কিন্তু কোনোভাবেই মানে আমরা এখান থেকে বেরোতে পারবো না। কিন্তু অ্যাকচুয়ালি যারা লেখালেখি করে, যারা পিওর রাইটার বা লেখক, বলি আমার পাশে একজন কবি, ওবায়ত আকাশ, প্রবলভাবে কবি। একসময় আমরা লিটল ম্যাক করতাম, শাহবাগে যেতাম, এবং শাহবাগের অনেক তরুণ কিন্তু বলতো রবীন্দ্রনাথই কবি না, নজরুলই কবি না। অনেক বড় বড় লেখক সম্বন্ধে বলতো যে ওনারা লেখক না। কিন্তু আমরা দেখেছি যে কিন্তু ওবায়ত আকাশ কিন্তু একটা অসাধারণ, খুবই নিভৃত একটা পত্রিকা বের করে, শালুক নামে। সেটি এখনো বেরোচ্ছে, আচ্ছা 25 বছর 30 বছর ধরে বেরোচ্ছে, 27 বছর ধরে বেরোচ্ছে। যারা পড়া তারা কিন্তু ঠিকই পড়ছে। আমাদের ওই সময়ের যারা বন্ধুরা আছি, আমরা শাহবাগের কবি আমাদের তখন বলা হতো। তখন আমরা যখন লিটল ম্যাগে লিখতাম না, তখন আমি যখন ডেইলি পত্রিকা লিখতাম, তখন বলতো যে এরা সব শাহবাগের কবি, লিটল ম্যাগের কবি। যখনই আবার যারা লিখতো না তারা ওখানকার কবি। যখনই আমরা ন্যাশনাল পত্রিকা লিখতাম, ইত্তেফাকে কিংবা দৈনিক বাংলায় কিংবা সংবাদে কিংবা অন্যান্য পত্রিকায় লিখতাম, সেখানে কিন্তু আমাদের বলা হতো এটা আমরা অন্য একটা জাতের বাণিজ্যিক ধারা। হ্যাঁ, কি বলছিলেন? সংক্ষেপে যাবো। তো আমি বলছিলাম যে কিন্তু আমাদের যারা কবিতা লিখতে যে যাদের আমাদের যা স্ট্রাগল করতে হয়েছে, আজকে আপনি আমার পাশে কবি বলছেন, কবি রাজু আলিম বলছেন, কিন্তু সংবাদে লেখা ছাপা হওয়া এত সহজ ছিল না, দৈনিক বাংলায় লেখা ছাপা হওয়া এত সহজ ছিল না, ইত্তেফাকে লেখা ছাপা অত সহজ ছিল না। হ্যাঁ, এক এক ধরনের পত্রিকা, জনকণ্ঠে, আমরা কিন্তু এমন কোনো পত্রিকা নাই যে লিখি নাই।
এখন হয়তো আমরা এখন নাগরিক যতই স্পিডি হোক না, ডিজিটাল বাংলাদেশ হোক না কেন কিংবা স্মার্ট বাংলাদেশ হোক না কেন, আমাদের কিন্তু অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে লেখালেখিতে একটু পরিচিতি পাওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন মানুষ সব কাটিং পেস্ট করতেছে। কিংবা এই যে পরিবর্তন, জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু অনেক নতুন কবি উঠে আসছে। তার মানে এই নয় যে নির্মলেন্দু গুণকে ভুলে ফেলবেন আপনি, মহাদেব শাহকে ভুলে যাবেন আপনি। এখন হয়তো চুপ করে আছে অনেকে, যে এটা তারা তাদেরকে একদম ভুলে আছে, একদম চুপ হয়ে আছে। কিন্তু আলটিমেটলি অনেক তরুণের মনে, অনেক শিক্ষার্থীর মনে, কিংবা তাদের কাছে যে গেঁথে আছে যে কবিগুলো বাংলাদেশের, তাদের কিন্তু গেঁথেই আছে, তারা কিন্তু কবিতা থেকে হারিয়ে যায়নি।